বাবা, কতক্ষণ ধরে দেখছি তুমি এদিক ওদিক শুধু ঘুরছো। কাহিনী কি তোমার? তোমার মাথায় কি ঘুরছে বলো তো? এভাবে ছোটাছুটি করছো কেন? কি করব বল, মাথায় যে চিন্তা কিলবিল করছে। আমি তোদের দুজনকে নিয়ে আছি বড় চিন্তায়। তোরা বড় হয়েছিস, তোদেরকে তো বিয়ে দিতে হবে। এদিকে আমার সংসার চালানোই দায় হয়ে পড়েছে রে। তুমি চিন্তা করো না বাবা, আমাদের বিয়ে নিয়ে তোমার তো চিন্তা কিসের? আগে সংসারটাকে ভালো করি। আমি তো মাটির কাজ শিখছি, মাটির কাজ শিখে দুজনে মাটির কাজের একটা দোকান খুলবো। হ্যাঁ হ্যাঁ, তুই তো শুধু ওটাই পারবি। আমি কিন্তু এসবের মধ্যে নেই বাবা। আমি অন্য উপায় টাকা উপার্জন করব, সহজ উপায়। এত কঠিন উপায় টাকা উপার্জন করে কি লাভ বল? অন্য কোনো উপায় তুই টাকা উপার্জন করবি? দেখিস অসৎ পথে কিন্তু যাস না। অসৎ পথে যাওয়া কিন্তু একদম ভালো নয়। যেটুকু উপার্জন করবি সৎ পথে করবি। এই শোন, তোকে এসব নিয়ে ভাবতে হবে না। আমারটা আমি ভালোই বুঝি। আমাকে নিয়ে তোদের কারোর কোনো চিন্তা করতে হবে না। তোদেরটা তোরা বোঝ। কি হলো ইন্দ্রা, এত সকাল সকাল আমার দোকানে যে কিছু লাগবে নাকি? হ্যাঁ গো দাদা, বাবা পাঠালো 2 কেজি চাল আর আধা সের ডাল দাও। আর হ্যাঁ, এখন কিন্তু টাকা দিতে পারবো না, পরে বাবা টাকা দিয়ে দেবে। আজকেও টাকা দিবি না? কতদিন হলো বাকিতে খাচ্ছিস, পাওনা টাকা কবে দিবি বলতো? আরে বাবা দিয়ে দেবে, পালিয়ে তো যাচ্ছি না। তুমি দাও তো। ওদিকে দিদি আবার বসে আছে রান্না করবে বলে। আমি তো কিছু খাইনি। চাল ডাল না নিলে কিছু খাওয়াও হবে না। তুই একটু দাঁড়া, আমি দিচ্ছি। কি কি যেন লাগবে বলছিলিস? 2 কেজি ডাল আর আধা সের চাল? তুমি কি পাগল নাকি? আধ সের চাল নিয়ে কি করব? আর 2 কেজি ডাল নিয়েই বা কি করব? তুমি আমাকে 2 কেজি চাল দেবে আর আধ সের ডাল দেবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি একটু গুলিয়ে ফেলেছিলাম। তুই দাঁড়া, আমি দিচ্ছি। কই গো, হলো তোমার দেও না? কতক্ষণ হলো দাঁড়িয়ে আছি। কিভাবে দাঁড়িয়ে থাকলে তো বেলা গড়িয়ে যাবে, ওদিকে রান্না চাপাতে হবে। আরে দাঁড়া দাঁড়া, আমি কি বসে আছি নাকি? অন্য কাজ করছি তো, তোর কাজই তো করছি। একটু সময় দিতে হবে তো, মাপঝোপের ব্যাপার আছে তো। আচ্ছা দাও, তাড়াতাড়ি করে দাও। কি হলো ব্যাপারটা? কেমন যেন অপ্রস্তুত লাগছিল না ইন্দ্রাকে? আসলো তো ভালোভাবেই, তা চাল ডাল নিয়ে ওভাবে দৌড়ে পালালো কেন? কি রে, এই দুপুরবেলা তুই এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিস কেন? দোকান বন্ধ করে এসেছিস নাকি? হ্যাঁ গো বুড়িমা, দোকানটা বন্ধ করেই চলে এলাম। আজকে মনটা ভালো নয়। কোত্থেকে যে কোন জিনিস এদিক ওদিক চলে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না। কেন রে, কি এমন ঘটলো? কি আর ঘটবে, সকাল থেকেই তো দোকানেই ছিলাম, কোথাও এক মুহূর্তের জন্য গেলাম না। সব সময় চোখেই রেখেছি দোকানটাকে, তবুও দেখলাম আমার কয়েক শত টাকার জিনিসপত্র নেই। তুমি বলো, এতগুলো টাকা জিনিসপত্র উধাও হয়ে গেল কিভাবে? তোরও একই সমস্যা নাকি? অনেকেরই নাকি এই একই সমস্যা হচ্ছে। খেয়েছে, কিভাবে চুরি করেছে কিছুই তো বোঝা যাচ্ছে না। নিশ্চয়ই যে চুরি করেছে তার মাথায় অনেক বুদ্ধি, না হলে এভাবে সবার সামনে থেকে কিভাবে চুরি করতে পারে? তুমি ভাবো, আমার চোখের সামনে থেকে চুরি করে নিয়ে গেল, অথচ আমি টের পেলাম না। টের পাবে কিভাবে? যে চুরি করেছে সে অবশ্যই আমাদের অতি চেনা পরিচিত, যার কারণে তাকে আমরা সন্দেহ করছি না। একবার যদি ধরতে পারি না বুড়িমা, তাহলে ওই চোরকে আমি জেলের ভাত খাইয়ে ছাড়বো। আমাকে তো চেনে না। এই হাতে আমি কত চোর বাটপাত ধরেছি তার হিসেব নেই। আগে ধরে তো দেখা। যদি নাই ধরতে পারিস তাহলে এভাবেই জিনিসপত্র সব হারাবে, বুঝলি তো? এবার থেকে অতি চেনা পরিচিত যেই আসুক না কেন, সবার ওপরে নজর রাখবি। ঠিকই বলেছ বুড়িমা, এখন আর কাউকে বিশ্বাস করা যাচ্ছে না। এইভাবে শত শত টাকার জিনিসপত্র উধাও হয়ে গেলে আবার সংসার চলবে কিভাবে? লোকসানের উপর লোকসান হয়ে চলেছে। নজর রাখবি, তাহলেই দেখবি চোর ধরা পড়েছে। একবার যদি কারো কাছে ধরা পড়ে তাহলে আর চুরি করার সুযোগ পাবে না। সোজা পুলিশের হাতে ধরিয়ে দেব। ঠিক আছে ঠিক আছে, তাই হবে।
তুই সারাটা দিন কোথায় কোথায় ঘুরিস বলতো? তোকে যে আমি সারা দিনের এক মুহূর্ত বাড়িতে দেখতে পাই না কেন, কি হয়েছে নাকি? তুই থাকিস কোথায়? আশ্চর্য, দিদি কোথায় গেল দিদিকে জিজ্ঞাসা করো, আমাকে কেন জিজ্ঞাসা করছো? আমি কি কোথাও যেতে পারবো না? সারাদিন ঘরে নুনের পুতুলের মতো বসে থাকবো? বসে থাকবি কেন? সংসারে কি কোনো কাজবাজ নেই? সে কাজবাজ করতে পারিস না? তোর দিদির সাথে কাজ করলেও তো তোর দিদির একটু কাজে সাহায্য হয়, তা তো করবি না। কোথায় থাকিস তুই আজকাল? আমি কোথায় থাকি বা না থাকি সেটা আমি তোমাদেরকে বলতে বাধ্য নই। আমি এখন বড় হয়েছি, যেখানে খুশি যাব। তোমাদের আমি সেই কৈফিয়ত কেন দেব? তুই আমার মুখে মুখে তর্ক করছিস? বাহ, দিন দিন তোর এত অবনতি হচ্ছে, আগে তো বুঝতে পারিনি আমি। আমি আমার মেয়েদেরকে এরকম শিক্ষা দিয়েছি। তোমরা আমার সঙ্গে যেমন ব্যবহার করবে তেমনটাই ফেরত পাবে, তাই না? তোমরা আমার সাথে ভালো ব্যবহার করলে আমি ভালো ব্যবহারই করব। আমি বুঝতে পারলাম না, তোকে আমি এমন কি জিজ্ঞেস করেছি অথবা কি এমন খারাপ বলেছি? আমি তোকে জিজ্ঞেস করেছি সারাদিন তুই বাড়িতে থাকিস না, তুই কোথায় কোথায় থাকিস সেটা জানবার অধিকার বাবা হিসেবে আমার নেই? না, নেই। আমি আমার শখ পূরণের জন্য উপার্জন করছি, পরিশ্রম করছি, ছুটে বেড়াচ্ছি। তুমি আমার শখ পূরণ তো করছো না, তাহলে তো অধিকার কেন দেখাতে আসছো? তুই টাকা উপার্জন করছিস, কিন্তু কিভাবে? সেটা তোমাদের জেনে প্রয়োজন নেই। এরপর থেকে আমাকে আর সবকিছু জিজ্ঞাসা করবে না। কিরে ভোলা, তোর কাছে কিছুই বলিস না? আমাকে কি একা একা চুরি করতে হয়? তুই তো তোর সাথে আমাকে নিসো না। তুমি কি পাগল হয়ে গেছো? আমি তোমাকে চুরি করতে কিভাবে নেব? আমি তো ছিঁচকে চোর, এদিক ওদিক গিয়ে টুকটাক চুরি করি। দুজনে মিলে এদিক ওদিক গিয়ে চুরি করলে তো লোকে সন্দেহ করবেই। সেটা অবশ্য তুই ঠিকই বলেছিস। আচ্ছা, আমার একটা বুদ্ধি আছে। একটা বড় দান মারতে হবে, বুঝলি? এই বড় দানটা যদি আমরা মারতে পারি তাহলে অনেক দিন বসে খাওয়া যাবে। বড় দাও, কি বলতে চাইছো? কি বলো বলো বলো, তাড়াতাড়ি বলো। আমার কাছে খবর আছে, আগামীকাল রাতে এই পথ দিয়ে নাকি একজন অনেকগুলো গয়না নিয়ে যাবে। ওই গয়নাগুলো যদি ভয় দেখিয়ে লুটপাট করতে পারি তাহলে আমরা রাজা হয়ে যাব রে, রাজা হয়ে যাব। কি বলছো তুমি? তোমার কাছে এই খবর করতে গেল? সেটা তোর জেনে কাজ নেই, আমার কাছে খবর থাকে। আমি এদিক ওদিক ঘুরে সব খবর আনি। এবার তুই বল, তুই এটা করতে পারবি? আমার সঙ্গে কি থাকবি না? না, যদি তুই না যাস তাহলে আমি একাই করব। এই কি বলছো তুমি? বিড়ালের কাছে এসে বলছো মাছ খাবি কিনা? যেখানে চুরি আছে সেখানে আমি আছি, এটা এটা তুমি বোঝো না? এটা কিন্তু চুরি নয়, এটা কিন্তু রীতিমতো ডাকাতি। তাই মনের সাহস নিয়ে তারপর ডাকাতি করতে হবে, কেউ যেন ঘুণাক্ষরেও টের না পায়। আরে পাবে না, ও পাবে না। আরে তাহলে এই কথাই রইলো, আমরা আগামীকাল রাতেই দুজন মিলে ওই গয়নাওয়ালাকে ভয় দেখাবো, তারপর সমস্ত গয়না লুটে নেব আমরা। ঠিক আছে, তাহলে আমি এখন যাচ্ছি, পরে দেখা হবে। ভোলা রে, ওই দেখ গয়নাগুলো আসছে। গয়নাগুলোকে কোনোভাবে হাতছাড়া করা যাবে না, বুঝলি? কিভাবে ভয় দেখাতে হবে মনে আছে তো? গয়নাওয়ালা যেন প্রাণপণে দৌড়ায় ভয় পেয়ে। যদি গয়নাগুলো নিয়ে দৌড়ায় তাহলে কি হবে? চুপ কর তুই, গয়না রেখে যেন পালায়, সেটাই বলতে চেয়েছি আমি। এমন ভাবে ভয় দেখাবি। যদি ভয় না পায় তাহলে কি করব? তাহলে আহত করে দিবি। আহত করে তার তো কোনো ক্ষতি নেই, ছোটখাটো একটা চোট দিলেই হবে। বেশ, তাহলে এগিয়ে চলো, সামনেই তো গয়নাওয়ালা আসছে। এখন যদি আমরা বের না হই তাহলে গয়নাওয়ালা চলে যাবে। আচ্ছা। এই কে কে আমার উপর ঝাঁপিয়ে পড়লো? কে? আমার কাছে কিছু নেই, আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও। তোকে যেতে আমরা দেবই, তোকে তো আর এভাবে এখানে আটকে রাখবো না। শুধু তুই তোর গয়নাগুলো এখানে রেখে পালিয়ে যাবি, আর যদি পালিয়ে ন যাস তাহলে এই গয়নার সাথে তোরও প্রাণটা যাবে রে। দয়া করে এত বড় অধর্ম করো না। আমার মেয়েটার বিয়ে, এই গয়না যদি না নিয়ে যায় তাহলে আমার মেয়েটার বিয়ে ভেঙে যাবে। তোমরা একটু বোঝবার চেষ্টা করো, মেয়েটার জীবন বাঁচাও। তোর এই গয়নাগুলো না নিলে যে আমাদের জীবন বাঁচবে না, আফসোসের আমাদের জীবনটাই শেষ হয়ে যাবে। তাই এই গয়নাগুলো নিতেই হবে। তুই তোর মেয়ের অন্য ব্যবস্থা করে নিস। আমি তোমাদের পায়ে পড়ি, আমার মেয়ের বিয়েটা শেষ হয়ে গেলে তোমাদের যত টাকা লাগে আমি নয় দিয়ে দেবো তোমাদের। হ্যাঁ, তবুও তোমরা আমাকে ছেড়ে দাও, আমার গয়নাগুলো নিও না, দয়া করো। আমাদের মনে যদি এতই দয়া মায়া থাকতো তাহলে তো আমরা চুরি করতে বা ডাকাতি করতে বের হতাম না। আমাদের মনে কোনো দয়া মায়া নেই, তাই আমাদের কাছে দয়া চেয়েও কোনো লাভ নেই। এত কথা কিসের? ছিনিয়ে নে গয়নাগুলো। আচ্ছা
আচ্ছা তুমি বলো তো, যারা তোমার উপরে ডাকাতি করেছিল তারা দেখতে কেমন ছিল, বা তাদের এমন কিছু যেটা দেখে বা শুনে আমরা বুঝতে পারি কারা ডাকাতি করেছে? এত অন্ধকারে তো আমি কিছু দেখতে পারিনি। তার উপরে ওরা আবার কালো কাপড়ে মুখ ঢেকে এসেছিল। একজন ছেলে ও একজন মেয়ে ছিল। এতকাল শুনেছি ছেলেরা ডাকাতি করে, আজকাল দেখছি মেয়েরাও ডাকাতিতে যুক্ত হয়েছে। এ কোন জামানা এলো? বুড়িমা, এখন আর আগের যুগ নেই গো। এখন মেয়েরা আবার ঘরবন্দি থাকতে চায়, এরা বিভিন্ন কাজে লিপ্ত হতে শুরু করেছে। তাই বলে এরা ডাকাতি করবে? আমাদের গ্রামের এমন কোন মেয়ে আছে যে ডাকাতি করতে পারে? সেটা তো বুঝতে পারছি না। আমাদের গ্রামে তো অনেক মেয়ে আছে, কে চুরি বা ডাকাতি করে বেড়াচ্ছে সেটা তো বলা মুশকিল। 2 দিন পরে আমার মেয়ের বিয়ে, আর এখন এমন একটা অঘটন ঘটলো। এবার আমার মেয়ের বিয়েটা ভেঙে যাবে। আমি কি করব বলো? তোমাকে যে কিভাবে সান্ত্বনা দেব সেটাই তো বুঝতে পারছি না। কি আর করব বলো? তোমার জন্য শুধু এটুকুই করতে পারি যে তোমার মেয়ের বিয়ের আগ পর্যন্ত আমরা খোঁজ চালাবো, দেখি চোর বা ডাকাত ধরা পড়ে কিনা। দেখো, একটু খোঁজ নিয়ে দেখো, যদি কোনো সুরাহা পাওয়া যায় তাহলে আমাকে অবশ্যই জানাবে। অবশ্যই অবশ্যই। এই তো, এটাই তো মোক্ষম সময়। এই সুযোগের অপেক্ষাতেই তো আমি এতক্ষণ ছিলাম। অনেক ঘুরিয়েছিস আমাদেরকে, এবার আর ঘোরাতে পারবি না। তার মানে এ গ্রামে ঘুরে ঘুরে সমস্ত চুরি ডাকাতি তুই করছিস? হ্যাঁ, কি বলছোটা কি এসব? আমি চুরি ডাকাতি করতে যাবো কেন? তোমার কিছু ভুল হচ্ছে। আমাকে তোমরা ভালোভাবে চিনো না, তাই না? তোকে আমি ভালোভাবে চিনি বলেই তো তোকে এতদিন সন্দেহ করতে পারিনি। কিন্তু এবার যখন সমস্ত প্রমাণ আমার হাতে আছে, তাহলে তুই এবার আর পালাতে পারবি না। প্রমাণ? কিসের প্রমাণ? কোন প্রমাণের ভিত্তিতে তুমি আমার উপর অভিযোগ করছো? যদি অভিযোগ করো তাহলে কিন্তু তোমাকেও শাস্তি পেতে হবে, এটা জানো তো? রাখ তোর শাস্তি, আগে তুই নিজের শাস্তির কথা ভাব। এই যে তোর গলার লকেট, এটা আমি ডাকাতি হওয়ার স্থান থেকে পেয়েছি। নিশ্চয়ই তুই চুরি করেছিলিস। তার উপরে এখন গয়নাগুলো নিয়ে এসে ঝোপঝাড়ে লুকাতে চেয়েছিলিস। এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে রে? তোমার কোথাও একটা ভুল হয়েছে। আমার লকেট তো হারিয়ে গিয়েছিল, আমি তো লকেটটাই খুঁজছিলাম। তাছাড়া এগুলো তো আমার দিদির গহনা। বাবা দিদির বিয়ের কথা পাকাপাকি করছে, তাই এই গয়নাগুলো আমার কাছে রাখতে দিয়েছে। ওরে, আর কত মিথ্যে বলবি? গয়নাগুলো যদি তোর কাছে রাখতে দেয় তাহলে তুই ঝোপঝাড়ে কি করছিস রে? তুই তো তোর ঘরেতেই রাখতে পারতিস। এখানে এসেছিস কেন? তোর আর কোনো চালাকি এখানে খাটবে না। এছাড়া ওই গয়নাওয়ালা বলছিল একজন মেয়ে আছে ডাকাতের সাথে, সেই ডাকাত দলের মেয়েটা হলি তুই। বিশ্বাস করো। আর কোনো বিশ্বাসের কথা বলবার প্রয়োজন নেই। এবার তোর শাস্তি হবে, চল আমার সাথে। দেখো সবাই, আমি এখানে সমস্ত প্রমাণ দিয়ে দিয়েছি। এই হলো ইন্দ্রার গলার লকেট, আর আমি ইন্দ্রাকে হাতে নাতে ধরেছি গয়না লুকাবার সময়। এছাড়াও গয়নাওয়ালা বলেছিল ডাকাত দলে একটি মেয়ে আছে। আশা করছি আর কোনো প্রমাণ এখানে দিতে হবে না। তবে রে মুখ পুড়ে, তুই এতদিন ঘুরে ঘুরে গ্রামের লোকেদের এত জ্বালাতন করছিলি। দেখেছ ভাস্কর, দেখেছ? এই হলো তোমার মেয়ের কাণ্ড। তুমি তোমার মেয়েকে ভালো মতো শিক্ষা দিতে পারোনি। কি করব তুমি বলো? আমি আমার দুই মেয়েকে সঠিক শিক্ষা দেওয়ার চেষ্টা করেছি। আমার বড় মেয়ে তো এমন নয়, বড় মেয়েটা কারো সাথে মুখ তুলে পর্যন্ত কথা বলে না, আর এই মেয়ে আমার সাথে বেয়াদবি করে। আমি আর কি বলবো? এখানে তোমরা নিজেরা ডাকাত ধরেছ, নিজেরাই এর বিচার করো। এ মেয়ে কখনোই আমার মেয়ে হতে পারে না, একজন শুধুমাত্র একটা ডাকাত। কি বলছো তুমি বাবা? আমি তোমার মেয়ে, তুমি আমায় অস্বীকার করছো? একদম আমাকে বাবা বলে ডাকবি না। তোর জন্য আমি আর কতবার লজ্জায় পড়ব? তোকে আমি বারবার বলেছিলাম অসৎ পথে যাবি না। তুই তো সেদিনই আমার কাছে মরে গেছিলিস, যেদিন খারাপ কাজ শুরু করেছিলিস। এখন এসব কথা বাদ দাও। আমরা এই মেয়েকে এ গ্রামে আর রাখতে চাই না। ও যেহেতু অন্যায় কাজ করেছে, তাই ওর শাস্তি হওয়া বাধ্যতামূলক। তোমরা সবাই কি বলো? আমরাও এটাই চাই। তুই পুলিশে খবর দে, এই মেয়েকে পুলিশের হাতেই দেব আমরা। আর ওর থেকে সমস্ত গহনা উদ্ধার করে ওই গয়নাগুলোকে দিয়ে দে।
তাহলে ওর মেয়ের বিয়েটা ভালোভাবে সম্পন্ন হবে। ঠিক আছে, তাই হবে। আমি পুলিশে খবর দিচ্ছি, এখনই পুলিশ এসে ওকে ধরে নিয়ে যাবে। কিরে, তুই ফিরে এলি যে? তুই কি পালিয়ে এসেছিস? আগেই বলে রাখি, এ বাড়িতে তোর কোনো জায়গা হবে না। তুই বাড়ি ছেড়ে চলে যা। না না বাবা, তোমরা ভুল ভাবছো। আমি পালিয়ে আসিনি, আমাকে ওরা ছেড়ে দিয়েছে। তুমি আমাকে বের করে দিলে আমি কোথায় যাব? কেন? বড় মুখ করে তো বলেছিলিস আমি তোর কোনো শখ পূরণ করতে পারি না, তাই তুই নিজে উপার্জন করছিস। তাহলে জানা, সেই উপার্জনের টাকা দিয়ে এখন নিজে বসবাস কর। আমার বাড়িতে তোর জায়গা হবে না। দয়া করো বাবা, আমি আর কখনো এমন করব না। আমি তো আমার ভুলের শাস্তি পেয়েছি, আমি আর কোনো অন্যায় করব না। আমাকে মাফ করে দাও। তোর কারণে সারা গ্রামের মানুষ আমাকে নিয়ে হাসি ঠাট্টা করছে। আমি একটা রাত ভালোভাবে ঘুমাতে পারিনি। তোকে আমি আরো জায়গা দেব এখানে, এটা তুই ভাবলি কিভাবে? তুই আমার জন্য মরে গেছিস অনেক আগেই। এভাবে বলো না বাবা। ও দিদি, তুই কিছু বল না। আমি কিছুই বলতে পারবো না। তোর কারণে বাবা অসুস্থ ছিল, আজকে সবে একটু সুস্থ হয়েছে, অমনি তুই চলে এলি। তুই কি আমাদের শান্তিতে থাকতেও দিবি না? তুই এগুলো বলছিস? ও আর কি বলবে? ওর যা বলবার ও বলে দিয়েছে, আমারও যা বলবার আমি বলেছি। এখন তুই এ বাড়ি থেকে বিদায় হ। কিরে, কবে ছাড়া পেলি? ছাড়া পেয়ে সোজা আমাদের গ্রামে চলে এলি সর্বনাশ করতে? সর্বনাশী কোথাকার! এতদিন তুই আমাদের গ্রামে ছিলি না। আমাদের গ্রামটা একদম শান্তিতে ছিল, কোনো প্রকার কোনো চুরির কোনো কাহিনীই ছিল না। এভাবে বলো না বুড়িমা, আমি তোমার অন্যায়ের শাস্তি পেয়েছি। আমি আর কখনো এমন অন্যায় কাজ করব না। এই গ্রাম তো আমার, এই গ্রাম ছেড়ে আমি কোথায় যাব? এই গ্রাম যদি তোর নিজের হতো, তাহলে তুই এই গ্রামে এমন সর্বনাশী কাজকর্ম করতে পারতি না রে। তা বাড়িতে গিয়েছিলি নাকি? তোর বাবা তোকে রাখেনি নিশ্চয়। ঠিকই বলেছ, বাবা আমাকে জায়গা দেয়নি, ভিক্ষে করেই খেতে হবে। আমি ভালো হতে চাই বুড়িমা, কিন্তু এখন সমাজ আমাকে ভালো হতে দিচ্ছে না। সমাজের দোহাই দিয়ে কোনো লাভ নেই। তোর যেটা প্রাপ্য তুই সেটাই পাচ্ছিস। সমাজ তোকে এখন মুখে তুলে খাইয়ে দেবে না। যা যা, এখন পথে পথে ভিক্ষে করে খা। দেখ ক্ষুধার যন্ত্রণা কেমন এবং দুঃখ কষ্ট বলতে কি বোঝায়। তোমাদের সমাজ কি তাহলে খারাপকে ভালো হতে দেয় না? খারাপের জন্য কোনো সুযোগ নেই? এটা কেমন সমাজ, কেমন নিয়ম? আমি না হয় একবার অন্যায় করেছি, আমি তো বলছি আমি ঠিক হয়ে যাব। তোমরা কেন আমায় সুযোগ দিচ্ছ না? আমার উপরে ভরসা করছো না? মানুষ মানুষকে সহজে ভরসা করা ছেড়ে দেয় না, বুঝলি? তোর হাতে যখন সময় ছিল তখন তুই সেই সঠিক সময়ের মূল্যায়ন করতে পারিসনি। তখন তুই সমাজের কথা ভাবিসনি। তুই সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিস। তাহলে এখন সমাজ কেন তোর কথা শুনবে? হতে পারে তোমাদের কথা সত্যি, তবে এই নিয়ম সমাজের জন্য মোটেই কল্যাণকর নয়। খারাপকে অবশ্যই সুযোগ দিতে হয় ভালো হওয়ার জন্য। কি গো মেয়ে, কেমন লাগছে এখন? এবার বুঝতে পারছো তো অসহায়ত্ব কত ভয়ঙ্কর? আমার কতটা খারাপ অবস্থা হয়েছিল যখন আমি অসহায় হয়ে গেছিলাম। আমি তোমার কাছে বারবার করে বলছিলাম আমার মেয়েটার বিয়ে, আমার সর্বনাশ তোমরা করো না। তোমরা তো আমার কোনো কথাই শুনলে না। হায় হায়, সেদিন যদি তোমার কথা শুনতাম তাহলে আর ভিক্ষে করতে হতো না। এখন সেসব কথা মনে করি বা কি লাভ? আগেরটা আগেই ভাবতে হবে। কথায় আছে না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ঠিকই কথা বলেছ, আমি আমার অন্যায়ের শাস্তি পাচ্ছি। কে জানে উপরওয়ালা কি লিখে রেখেছে। তবে আমি তো ভালো হতে চেয়েছি। জেল খেটে এসে একটা ভালো জীবনের সন্ধান করেছি। এই সমাজ আমাকে ভালো হতে দেয়নি। যে সমাজের কথা একবারও ভাবে না, সমাজও তার কথা একবারও ভাববে না। এটাই পৃথিবীর নিয়ম। তুমি আমার জন্য একটু করবে, আমি অবশ্যই তোমার জন্য একটু করব। যদি তুমি আমার ক্ষতি করো তাহলে অবশ্যই আমি তোমার জন্য কিছু করব না।
তবে তো আমার একটু সুযোগ পাওয়া উচিত বলো। আমি তো ভালো হতে চাই, তোমরা সবাই মিলে দয়া করো। আর কোনো লাভ নেই, এই গ্রামের কেউ তোমাকে এখন আর বিশ্বাস করে না। তোমার এইভাবে ভিক্ষে করি খেতে হবে আর ধুকে ধুকে মরতে হবে, এটাই তোমার পাপের শাস্তি। কটা টাকা আমাকে দাও না, সকাল থেকে না খেয়ে আছি, আর পারছি না। ক্ষুধার যন্ত্রণা বড্ড ভয়ানক, 2 টাকা দাও না। হায় রে, মেয়েটা মেয়েটা অবশেষে মরেই গেল। এটাই হয়তো ওর কপালে ছিল। তবে এতটা কঠিনভাবে মৃত্যু হোক সেটা আমরা কেউই চাইনি। আমরা সবাই ভেবেছিলাম ওকে একটা দারুণ শিক্ষা দেব, কিন্তু জীবনই আমাদেরকে শিক্ষা দিয়ে গেল। ঠিক কথাই বলেছ বুড়িমা, ওর এমন মৃত্যু আমরা কেউ আশা করিনি। আর যাই হোক, ও তো আর খুন খারাপি করেনি, শুধুমাত্র চুরি ডাকাতি করেছিল, যার শাস্তি ও পেয়েছে আগেই। আমরা আগে কেন বুঝতে পারলাম না বলতো? আমরা যদি আগে এই কথাটা বুঝতে পারতাম তাহলে মেয়েটাকে এভাবে মরতে হতো না। মেয়েটা এখন সঠিকভাবে জীবন যাপন করতে পারত। আমাদেরই ভুল হয়েছিল, আমরাই বুঝতে পারিনি অভাবের তাড়নায় ও চুরি ডাকাতি শুরু করেছিল ঠিক। তারপর তো ভালো হতে চেয়েছিল, আমাদের উচিত ছিল ওকে আরেকটি সুযোগ দেওয়া। কি আর করার, এখন যা হওয়ার তা তো হয়ে গেছে। ওর বাবাকে খবর দে, সৎকারের ব্যবস্থা করা হোক। ওকে দেখে আমাদের গ্রামের আরো কয়েকজন এই শিক্ষাটা পাক। অতি লোভ করা ভালো নয়। আর যদি কখনো বিচার কার্য করি তাহলে সে ভালো হতে চাইলে অবশ্যই তাকে একটা সুযোগ দিয়ে দেখব। আমাদের ইন্দ্রা আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেছে তার ভালো হওয়ার একটা সুযোগ প্রাপ্য ছিল। ওপরওয়ালা ওকে ভালো রাখুক। ও অনেক কষ্ট করেই মারা গেছে। আমরা আগে তো ওর পরিস্থিতি বুঝতে পারিনি, তবে এখন বুঝতে পারছি ও কতটা কষ্টে ক্ষুধার যন্ত্রণায় মারা গেছে। না জানি কত কষ্টই করেছে, ওপরওয়ালা আসলে ওকে ভালো রাখুক। দেখলে বাবা, আমি বলেছিলাম না তোমার ভাগ্য পরিবর্তন হবে। উপরওয়ালা আমাদের সাথে আছেন। আমরা অবশেষে সক্ষম হয়েছি একটা ছোটখাটো দোকান দিতে। পরবর্তীতে কঠিন পরিশ্রম করে আরো বড় দোকান দেব আমরা। যদি আমার ছোট মেয়েটা থাকতো তাহলে আজকে খুব খুশি হতো। হয়তো হতো, অথবা হয়তো হতো না। ওসব কথা বাদ দাও তো, এখন দোকান নিয়ে কথা বলো। কবে মাটির কাজ শুরু করবে আর দোকানের কাজ শুরু করবে? দোকানের কাজ তো শুরু করাই আছে। এখন তুই যদি মাটির কাজ শুরু করতে পারিস তাহলে দোকানের বেচা কেনার কাজটাও শুরু হবে। তাহলে আর কি, আজকে থেকেই শুরু করি। চলো, তুমি আর আমি মিলে মাটির বিভিন্ন জিনিসপত্র বানিয়ে দোকানে তুলবো। একদম হাঁড়ি পাতিল থেকে শুরু করে ঘর সাজানোর আসবাবপত্র সব বানাবো। বেশ, তাহলে আজকেই শুরু কর। হ্যাঁ, আমার তো আর কোনো আপত্তি নেই। এখন তো সব কাজ তুই নিজেই করিস, আমাকে তো শুধু বসেই থাকতে হয়। তাছাড়া তুমি আর কি করবে? এখন তো আমি কাজ শিখে গেছি, তুমি বুড়ো হয়ে গেছো, তোমার এখন বসে থাকার সময়। আমার যদি কোনো ভুল হয় সেটা তুমি বলে দেবে, এটাই তোমার কাজ। এ বুড়ো বয়সে এসে যে শান্তি করে মরতে পারবো সেটা কখনোই ভাবতে পারিনি। সবটাই হয়েছে তোর কারণে, তোর কারণেই আমার ভাগ্য পরিবর্তন হলো। মোটেই না বাবা, তুমি একজন ভাগ্যবান কুমার, যার কারণে তোমার ভাগ্যে এখন সুখ আছে। দেরিতে হলেও তো এসছে। হ্যাঁ রে মা, আমাদের জীবন থেকে পাপ ধুয়ে মুছে গেছে, তো তাই আমরা এবার সুখের দেখা পেয়েছি। ওভাবে বলো না বাবা, উপরওয়ালা আমার ছোট বোনটাকে ভালো রাখুক। কি হলো বুড়ি, তোমার কি অবস্থা এখন? শরীর ঠিকঠাক আছে তো? তোমাকে তো কতবার বলেছি কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে জানাবে, তুমি তো জানালে না। এখনো কোনো কিছুর প্রয়োজন হয়নি। গত মাসে যা দিয়ে গেলে তাই তো এখনো শেষ করতে পারলাম না। এর মধ্যে তুমি আবার এসে হাজির হয়েছ। তাহলে তোমার কাছে কখন যাব? হ্যাঁ, এভাবেই যেন প্রতি মাসে মাসে তোমাদেরকে সেবা করে যেতে পারি, এটুকুই আশীর্বাদ করো। সত্যি ভাস্কর বাবু, কে বলবে আপনার এককালে এতই অভাব ছিল যে আপনার মেয়ে খারাপ কাজ করতে শুরু করে দিয়েছিল। আমার মেয়ের ধৈর্য ছিল না, তার মনে কোনো পরিশ্রমের ছিটে ফোঁটাও ছিল না, যার কারণে সে ধৈর্য ধরতে পারিনি এবং এই সুখ স্বাচ্ছন্দ্য অনুভবও করতে পারিনি। যাই বলো না কেন, তোমার ভাগ্য যে এত ভালো সেটা আমরা আগে কখনো টেরই পাইনি।
টের পাবে কিভাবে? আমার এই ভাগ্য পরিবর্তনের পেছনে আমার বড় মেয়ের অবদান সবথেকে বেশি। সেই ছোট থেকে সমস্ত কাজকর্ম করে এসেছে এক হাতে, আর শেষ বয়সে এসে দেখো আমি ভাগ্যবান কুমার হয়ে গেলাম। এবার তো মেয়েটা বড় হলো, মেয়েটার বিয়ে দাও। দেখো আমাদের গ্রামে কোনো ভালো ছেলে পাওয়া যায় কিনা। ভালো ছেলে বলতে টাকা পয়সার দিক থেকে ভালো আমার প্রয়োজন নেই। আমার যতটুকু আছে তাতেই চলবে। আমি চাই একজন সৎ ছেলে, যে সৎ পথে উপার্জন করে তার নিজের ভাগ্য পরিবর্তন করতে পারবে। পরিশ্রমে শুধু ভাগ্য পরিবর্তনের মূল মন্ত্র। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বলো তো বন্ধুরা, এই গল্পে ভাস্কর কুমারের কয়টি মেয়ে ছিল?